নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছো। তোমাদের জন্য একটা যে স্ক্র্যাচ কোর্স আমরা ফ্রিতে ইউটিউবে লঞ্চ করেছি, সেটা হচ্ছে বাছাই করা বিভিন্ন প্রশ্নোত্তর পাশে একদম ফাউন্ডেশন সহকারে বিভিন্ন এক্সপ্লেনেশন সহযোগে এই ক্লাস, যে ক্লাসগুলো কম্পিটিটিভ এক্সামে তোমাদের যে কোনো পরীক্ষায় দাও না কেন কাজে লাগবে। তো প্রত্যেক দিন রাত্রি 8টার সময় এই সেশনটা চলছে আমাদের। 10টা থেকে 12টা ক্লাসের মাধ্যমে তোমাদের সমস্ত সাবজেক্টগুলো আমরা কভার আপ করে দেবো। আশা করছি ক্লাসটা ভালো লাগবে। আগের দিনের ক্লাসে আমরা ইতিহাস থেকে দেখেছি, আজকে আমাদের মেন হচ্ছে ইন্ডিয়ান পলিটি, অর্থাৎ ভারতের যে রাষ্ট্রনীতি সেখান থেকে বিভিন্ন প্রশ্নোত্তর পর্ব। তো ক্লাসটি হেল্পফুল হবে, অবশ্যই শেষ পর্যন্ত দেখো এখানে। তো চলো আমরা ক্লাসটা কন্টিনিউ করি। এখানে দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকদিন সকাল 7টায় আমাদের মিশন জিকে সিরিজের একটা ক্লাস আসে, 40টি সেরা বাছাই করা প্রশ্নোত্তর সহযোগে পিএসসি ক্লার্কশিপ এক্সামকে টার্গেট করে। চাইলে সেটার প্লেলিস্ট গিয়ে তোমরা সমস্ত ক্লাসগুলো ওয়াচ করতে পারো। দেখো এখানে প্রথম প্রশ্ন রয়েছে, গণপরিষদের মোট যে সদস্য সংখ্যা কত ছিল সেটা তোমাকে বলতে হবে। তো এক্ষেত্রে সঠিক উত্তরটা হবে 389। দেখো আমরা একদম ফাউন্ডেশন দিয়ে শুরু করছি, অর্থাৎ গণপরিষদ থেকে শুরু করে একদম ইন্ডিয়ান পলিটির শেষ পর্যন্ত যে যে জায়গাগুলো কভার আপ করা দরকার সেইগুলো কিন্তু আমরা টাচ করেছি এবং প্রশ্ন তৈরি করেছি। তো অবশ্যই ক্লাসটি কিন্তু হেল্পফুল হবে। তো 389 জন মোট সদস্য সংখ্যা ছিল গণপরিষদের। পরবর্তী দেখো, গণপরিষদ সম্পর্কে আমরা বিভিন্ন তথ্য দেখবো এবারে। গণপরিষদ গঠিত হয় কবে? 1946 সালের 6ই ডিসেম্বর গণপরিষদ গঠিত হয়। প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন? সচিদানন্দ সিনহা। 1946 সালের 9ই ডিসেম্বর তিনি ছিলেন প্রথম অস্থায়ী সভাপতি। পরবর্তীকালে 11ই ডিসেম্বর ডক্টর রাজেন্দ্র প্রসাদ স্থায়ী সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তাহলে তোমাকে পরীক্ষায় প্রশ্ন করবে যে গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি কে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। গণপরিষদের মোট সদস্য সংখ্যা ছিল 389 জন, 389। 296 জন ছিল প্রাদেশিক আইনসভার সদস্যদের দ্বারা নির্বাচিত। ওকে, গণপরিষদের প্রথম যে সেশন সেটা হয়েছিল 9ই ডিসেম্বর 1946 সালে। তো প্রত্যেকটা পয়েন্ট তোমাদের ইম্পর্টেন্ট। এবং গণপরিষদের যে প্রথম সেশন সেটা নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। মুসলিম লীগের সদস্যরা এই অধিবেশনে বয়কট করেছিল। 1946 সালের 13ই ডিসেম্বর জওহরলাল নেহেরু ভারতীয় সংবিধানের উদ্দেশ্য সমূহ সংক্রান্ত প্রস্তাবটি উপস্থাপন করেছিলেন। তো তোমাদের এইটাও কিন্তু পড়ে যে ভারতীয় সংবিধানের উদ্দেশ্য সমূহের প্রস্তাব কে উত্থাপন করেছিলেন? তো এটা হচ্ছে জওহরলাল নেহেরু। তো আমরা গণপরিষদ সম্পর্কে বিভিন্ন তথ্য দেখলাম। পরবর্তী প্রশ্নে আমরা যাব। পরবর্তী প্রশ্ন বলতে দেখো, ভারতের সংবিধানের রচনার সময়কাল কত? এই প্রশ্নটা তোমরা দেখবে বহু পরীক্ষাতে জিজ্ঞেস করেছে। তো ভারতের সংবিধান লিখতে বা রচনা করতে টোটাল যে সময়টা রেখেছিল সেটা হচ্ছে হিউজ টাইম, 2 বছর 11 মাস 18 দিন বা প্রায় 3 বছর। এরপরে বিভিন্ন তথ্য এখানে আমরা দেখব। দেখো, ভারতের সংবিধান বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান। যদি আমরা রিটেন কনস্টিটিউশন বলি ওয়ার্ল্ডের, তাহলে সব থেকে বড় লিখিত সংবিধান আমাদের এই সংবিধান, আর অলিখিত হলে ব্রিটেনের সংবিধান। সংবিধান রচনার সমগ্র সময়কাল কত? 2 বছর 11 মাস 18 দিন আমরা প্রশ্নের মাধ্যমে দেখলাম। বিএন রাও সাংবিধানিক উপদেষ্টা হিসাবে নিযুক্ত হয়েছিলেন। সংবিধান রচনার মূল নীতি তৈরি করার দায়িত্ব কার কাছে ছিল? খসড়া কমিটির কাছে। এটাও তোমাদের প্রশ্ন হতে পারে। যেখান থেকে যেভাবে প্রশ্ন হবে ঠিক সেইভাবে তোমাদের বিষয়গুলো দেওয়া হয়েছে। নেক্সট পয়েন্ট দেখো, এই কমিটির সদস্যরা কে কে ছিলেন? তোমাকে জিজ্ঞেস করতে পারে যে নিচের মধ্যে 4টে অপশনের মধ্যে কোন ব্যক্তি সংবিধান রচনা মানে কমিটিতে উপস্থিত বা সদস্য ছিলেন না। তোমাকে সেই সমস্ত ব্যক্তির নামগুলো জানতে হবে যারা ছিলেন। তো সেই নামগুলো একটু দেখে নাও। ডক্টর বি.আর. আম্বেদকর একজন চেয়ারম্যান হিসেবে উপস্থিত ছিলেন। এন গোপালস্বামী আয়েঙ্গার, আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার, কে এম মুন্সি, সৈয়দ আহমেদ সাইদুল্লাহ, এন মাধব রাও, এনারা কিন্তু এই কমিটির সদস্য ছিলেন। কনস্টিটিউশন শব্দটি প্রথম আমেরিকার সংবিধানে যুক্ত করা হয়। এই প্রশ্নটা তোমাদের রিসেন্টলি কোন একটা এক্সামে ওয়েস্ট বেঙ্গলের এসেছিল। তো তোমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন এক্সামকে অ্যানালাইসিস করেই কিন্তু এই সেটগুলো তৈরি করা হয়েছে। তার জন্য কিন্তু তোমাদের এই ক্লাসটা পুরোটা দেখতে হবে। তাহলে সমস্ত ইনফরমেশনের যে বেস লেভেলটা তোমার কিন্তু একটা ফাউন্ডেশন তৈরি হয়ে যাবে এখান থেকে। যে কোনো পরীক্ষা দাও না কেন, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, পঞ্চায়েত বা ডাব্লিউবিসিএস এর মতো পরীক্ষাও কিন্তু তোমাকে এই ক্লাসগুলো অবশ্যই হেল্প করবে, আমি গ্যারান্টি দিচ্ছি।
চলো 3 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধান কবে কার্যকরী হয়? তো তোমরা দেখে থাকবে এই প্রশ্নটা কিন্তু বহুবার পরীক্ষা এসছে। ভারতের সংবিধান কবে কার্যকরী হয়? একটা হচ্ছে সংবিধান কবে গৃহীত হয়, দেখো এখানে অপশনে রয়েছে সংবিধান কার্যকরী হয় আর গৃহীত হয়। দেখো 1949 সালে, 1949 সালে 26শে নভেম্বর সংবিধান গৃহীত হয়েছিল, আর সংবিধান কার্যকরী হয় 26 জানুয়ারি 1950। তো এই প্রশ্নের ক্ষেত্রে আমার উত্তরটা হবে অপশন বি। যদি তোমাকে জিজ্ঞেস করে যে সংবিধান কবে গৃহীত হয়, তাহলে তুমি বলবে 1949 সালে 26শে নভেম্বর। চলো এক্সপ্লেনেশন আমরা পুরো বিষয়টি দেখে নিই এখানে। দেখো 26শে জানুয়ারি 1950 সালে ভারতের সংবিধান বলবৎ বা কার্যকর হয়। 26শে নভেম্বর 1949 সংবিধান গৃহীত হয়। 1930 সালের স্বাধীনতার ঘোষণাপত্রে স্বীকৃত পূর্ণ স্বরাজের দিনটিকে স্মরণ করে রাখার জন্য 26 জানুয়ারি দিনটিকে নির্বাচন করা হয়েছিল সংবিধান কার্যকরী করার ক্ষেত্রে। তো এই হচ্ছে এক্সপ্লেনেশন। পরবর্তী প্রশ্নে আমরা যাব। 4 নম্বর প্রশ্ন দেখো। 4 নম্বর প্রশ্নে কি বলছে? মৌলিক অধিকারের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? তো মৌলিক অধিকারের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে বা কোন দেশের সংবিধান থেকে গৃহীত, এটা আমাকে বলতে হবে। সঠিক উত্তরটি হয়ে যাবে মৌলিক অধিকারের ধারণা আমরা আমেরিকা থেকে নিয়েছি। অপশন বি হবে সঠিক উত্তর। দেখো ইন্ডিয়ান কনস্টিটিউশন হচ্ছে ব্যাগস অফ বরোড কনস্টিটিউশন, অর্থাৎ ধার করে আমরা তার কাছ থেকে ধার করে এই কনস্টিটিউশন লিখেছি বলতে পারো, এইভাবে বলা হয়েছে। তো আমরা যদি পুরো বিষয়টা দেখি যে ভারতের সংবিধান কোথা থেকে কি সংগৃহীত করেছে, সেই লিস্টটা আমাদেরকে এখন দেখতে হবে। দেখো ভারতীয় সংবিধানের বিভিন্ন উৎস, তোমাকে পরীক্ষায় জিজ্ঞেস করবে যে নিচের কোনটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে বা এইভাবে জিজ্ঞেস করে। তো দেখো যেরকম প্রশ্নে তোমরা দেখলে, তো গ্রেট ব্রিটেন থেকে আমরা নিয়েছি কি কি, টোটাল হচ্ছে এই বিষয়গুলো নিয়েছি কি কি: সংসদীয় শাসন, আইনের শাসন, আইনের প্রণয়ন পদ্ধতি, সিঙ্গেল সিটিজেনশিপ বা একক নাগরিকত্ব, এটা পরীক্ষাতে অনেক সময় ডাইরেক্ট জিজ্ঞেস করে, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, লোকসভার স্পিকার, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, শক্তিশালী নিম্নকক্ষ, এগুলো কিন্তু নেওয়া হয়েছে ব্রিটেন কনস্টিটিউশন থেকে। আমেরিকার কনস্টিটিউশন থেকে আমরা কি কি নিয়েছি? প্রস্তাবনা, খুবই ইম্পর্টেন্ট, তোমাকে জিজ্ঞেস করবে প্রিমেম্বল বা প্রস্তাবনার ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে। মৌলিক অধিকার পরীক্ষাতে জিজ্ঞেস করে, তো এগুলো হচ্ছে আমেরিকার সংবিধান থেকে নিয়েছি। বিচার ব্যবস্থার স্বাধীনতা, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণ পদ্ধতি, রাজ্যসভার চেয়ারম্যান রূপে উপরাষ্ট্রপতি, অঙ্গরাজ্যের শাসন ব্যবস্থা ইত্যাদি বিষয়গুলো আমরা আমেরিকার সংবিধান থেকে নিয়েছি। পরবর্তী স্লাইডে দেখো আমি দিয়েছি সুইডেন থেকে আমরা কি নিয়েছি? লোকপাল বিল নিয়েছি। সংবিধান যে সংশোধন, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, সেটা আমরা সাউথ আফ্রিকা থেকে নিয়েছি। অস্ট্রেলিয়া থেকে নিয়েছি আমরা যুগ্ম তালিকা, প্রস্তাবনা, যৌথ অধিবেশন। তো প্রস্তাবনাটা এখানে হবে না, এটা কেটে দাও এখানে। নেক্সট জার্মানি, জার্মানি থেকে আমরা নিয়েছি জরুরি অবস্থা। আর জাপান থেকে সুপ্রিম কোর্টের কার্য পরিচালনা। কানাডা থেকে নিয়েছি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। সোভিয়েত রাশিয়া থেকে মৌলিক কর্তব্য, এটা পরীক্ষা জিজ্ঞেস করে। পঞ্চবার্ষিকী পরিকল্পনা ধারণা নিয়েছিলাম আমরা সোভিয়েত রাশিয়া থেকে। ন্যায় বিচার আমরা সোভিয়েত রাশিয়া থেকে নিয়েছি। তো এরপর আমরা 5 নম্বর প্রশ্ন দেখব। 5 নম্বর প্রশ্নে কি বলছে? ভারতের অন্তর্বর্তী সরকার গঠনের সময় স্বাস্থ্যমন্ত্রী কে ছিলেন? ভারতের অন্তর্বর্তী সরকার গঠনের সময় স্বাস্থ্যমন্ত্রী ছিলেন গজনফর আলী খান। অপশন সি হবে সঠিক উত্তর। গজনফর আলী খান ছিলেন ভারতের স্বাস্থ্যমন্ত্রী যখন অন্তর্বর্তী সরকার গঠিত হয়। তো সেই অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে বিভিন্ন পোর্টফোলিও কবে গঠিত হয় সেগুলো একটু দেখে নিই আমরা। দেখো অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় 1946 সালের 2 সেপ্টেম্বর। জওহরলাল নেহেরু বৈদেশিক বিষয় এবং কমনওয়েলথ সম্পর্কিত দায়িত্ব নিয়েছিলেন। বল্লভভাই প্যাটেল নিয়েছিলেন সরকারি এবং তথ্য সম্প্রচার বিষয়ক। নেক্সট রাজেন্দ্র প্রসাদ খাদ্য এবং কৃষি সংক্রান্ত বিষয়ের পোর্টফোলিও। বলদেব সিং প্রতিরক্ষা, লিয়াকত আলী খান অর্থ, চক্রবর্তী রাজা গোপালাচারী নিয়েছিলেন শিক্ষা, এটা অনেক সময় জিজ্ঞেস করে। জগজ্জীবন রাম হচ্ছে শ্রম। আইন বিষয়ক যে সমস্ত দায়িত্ব যোগেন্দ্রনাথ মণ্ডল নিয়েছিলেন। খনি, কর্ম, শক্তি ইত্যাদি বিষয়গুলো CH ভাবা নিয়েছিলেন। আব্দুর রাব বিস্তার ইংলিশেন রেল, ডাক, বায়ু মাধ্যমের বিভিন্ন বিষয়গুলো। পরবর্তী প্রশ্ন 6 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে আইডেন্টিটি কার্ড অফ দ্য কনস্টিটিউশন বলেছেন কে? তো এই টাইপের প্রশ্নগুলো তোমরা রাজ্য এবং কেন্দ্রস্তরীয় সমস্ত পরীক্ষায় দেখতে পাবে। আইডেন্টিটি কার্ড অফ দ্য কনস্টিটিউশন বলেছেন ভারতের প্রিমেম্বলকে। সঠিক উত্তর হয়ে যাবে NK পালকিওয়ালা। NK পালকিওয়ালা। তো ভারতের কনস্টিটিউশনকে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন নামে অভিহিত করেছেন বা বিভিন্ন তকমা দিয়েছেন, সেইগুলো একটু দেখে নেবো এখানে আমরা। দেখো পলিটিক্যাল হরোস্কোপ অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলেছেন KM মুন্সি।
তাহলে আমরা কি দেখলাম একটু আগে, যে আইডেন্টিটি কার্ড অফ দ্য কনস্টিটিউশন বলেছেন কে এন পালকিওয়ালা, এন কে পালকিওয়ালা। আর পলিটিক্যাল হরোস্কোপ বলছে কে এম মুন্সি, পলিটিক্যাল হরোস্কোপ। আর সোল অফ দ্য কনস্টিটিউশন বলছে ঠাকুরদাস ভার্গব। এইটা রিসেন্টলি কোন একটা ডাব্লিউবিসিএস এর যে পরীক্ষা সেখানে মানে কোন ইয়ারে এসেছিল। চলো 7 নম্বর প্রশ্ন। 1976 সালের সংবিধান সংশোধন অনুযায়ী কোন নতুন শব্দটি প্রস্তাবনায় যুক্ত হয়? সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, সংহতি নাকি উপরের সবগুলি? তো 1976 সালের যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট সেই ক্ষেত্রে উপরের সবগুলি, অর্থাৎ সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, সংহতি, এই তিনটি বিষয় কিন্তু অ্যাড করা হয়েছে। দেখো 1976 সালের যে সংবিধান সংশোধন সেটা হচ্ছে 42তম সংশোধন, যেখানে তিনটি নতুন শব্দ যুক্ত করা হয়েছে, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষতা আর সংহতি। প্রস্তাবনা কিন্তু আইন দ্বারা বলবৎযোগ্য নয়, অর্থাৎ এটা কিন্তু মানে এনফোর্সেবল নয়, এরকমটাই বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের কততম তফসিলি ভাষার কথা উল্লেখ আছে? কোন শিডিউলে রয়েছে এটা তো আমাকে বলতে হবে, অষ্টম শিডিউল। তো ভারতের সংবিধানে 8 শিডিউলে রয়েছে বিভিন্ন ভাষার কথা। তো এই মুহূর্তে আমাদের সংবিধানে 22টি স্বীকৃত ভাষা রয়েছে এবং ভারতের কোনো রাষ্ট্রীয় ভাষা নেই, এটা আমরা জানি। এবং এই 22টি ভাষার মধ্যে কিন্তু ইংলিশটা একদম নেই। তো এইভাবে তোমাকে ঘুরিয়ে প্রশ্ন করতে পারে। একটু বিষয়টা দেখে নাও। এখানে ভারতের যে মূল সংবিধান সেখানে 8টি শিডিউল থাকলেও বর্তমানে 12টি শিডিউল রয়েছে। তো সেই 12টি শিডিউলের যে নোটটা আমি এখানে দিয়েছি দেখো, প্রথম শিডিউলে কি রয়েছে? রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের এলাকা নিয়ে আলোচনা। দ্বিতীয় যে শিডিউল সেখানে রয়েছে রাষ্ট্রপতি, রাজ্যপাল, লোকসভার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিচারক, ভারতের কন্ট্রোলার এবং অডিটর জেনারেল, বেতন ভাতা, বিশেষ সুযোগ সুবিধা বিষয়ক, অর্থাৎ এখানে মেনলি বেতন ভাতা বিষয়ক বলা হয়েছে এই সমস্ত ব্যক্তিদের। তৃতীয় শিডিউলে বলা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ, সুপ্রিম কোর্ট, বিচারপতি, ক্যাগ এবং রাজ্যমন্ত্রী, বিধানসভার সদস্য, হাইকোর্টের বিচারপতি, এদের শপথ বিষয়ক বা প্রতিজ্ঞাপূর্বক কথন রয়েছে তৃতীয় শিডিউলে। চতুর্থ শিডিউলে রয়েছে বিভিন্ন অঙ্গরাজ্য, কেন্দ্রীয় অঞ্চলে রাজস্ব সভার আসন বন্টন। পঞ্চম শিডিউলে রয়েছে তপশিলি জাতি এবং উপজাতিদের শাসন ব্যবস্থা। ষষ্ঠ শিডিউলে রয়েছে ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়, আসামের উপজাতিদের শাসন অধিকার নিয়ে আলোচনা। সপ্তম শিডিউলে রয়েছে কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা, যুগ্ম তালিকা। অষ্টম রয়েছে সরকারি ভাষা। তো এইটাই আমাদের প্রশ্নে জিজ্ঞেস করেছিল। আর নবম শিডিউলে রয়েছে ভূমি সংস্কার এবং জমিদারি প্রথা। তো এই করে মোট 12টি শিডিউল রয়েছে এখানে। তো বাকি 3টে শিডিউল দেখে নাও তোমরা, এখানে পুরো বিষয়গুলো কিন্তু রয়েছে। কি ক্লাসটা প্রত্যেকের ভালো লাগছে? তো যদি ভালো লাগছে এক্ষুনি একটা লাইক করো প্রত্যেকে, আমি দেখতে চাই। আর কমেন্ট করো কোথা থেকে দেখছো। 9 নম্বর প্রশ্নের উত্তর কি হবে বলো তোমরা, দেখি কমেন্ট করে। ভারতীয় সংবিধানে নিম্নের কোন ভাষাটি নেই? তোমাদের একটু আগেই বললাম যে এইভাবেও প্রশ্ন হতে পারে। তো ইংরেজি ভাষা কিন্তু ভারতীয় সংবিধানে নেই। এরপরে এক্সপ্লেনেশনে আমরা অনেকগুলো বিষয় দেখব। বর্তমানে মোট 22টি ভাষা রয়েছে। প্রথমে ছিল 14টি ভাষা, বাট অ্যাট নাও যদি আমরা দেখি 22টি ভাষা কিন্তু রয়েছে। 21তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1967 সালে সিন্ধি ভাষাটি সংযোজিত হয়। অর্থাৎ কোন সালে কোন ভাষাটি যুক্ত হয় সেটা আমাকে একটু দেখে নিতে হবে। 71তম সংবিধান সংশোধন 1992 কোঙ্কনি, মণিপুরি, নেপালি ভাষা যুক্ত হয়েছে। 2011 সালের 96তম যে সংবিধান সংশোধন সেখানে উড়িয়া, এই যে এই স্পেলিংটার পরিবর্তে ODIA এইটা কিন্তু গৃহীত হয়েছে। আচ্ছা, নেক্সট প্রশ্নে যাওয়ার আগে ছোট্ট একটা আপডেট দিয়ে রাখি। তুমি যদি এই মুহূর্তে রাজ্যে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে থাকো, তোমার জন্য সেরা স্পেশাল প্র্যাকটিস সেট লঞ্চ করেছি আমরা। 50টি স্পেশাল প্র্যাকটিস সেট তোমরা পাবে এখানে, যার মধ্যে 10টি ফুল লেন্থ মক টেস্ট, এছাড়াও 40টি স্পিড টেস্ট রয়েছে সম্পূর্ণ বাংলা ভাষায়। এই মুহূর্তে 70% অফ চলছে। যারা নিতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করো এখানে, আর অবশ্যই সংগ্রহ করে নাও। ইতিমধ্যে রাজ্যের বহু পরীক্ষার্থী সংগ্রহ করে তাদের প্রস্তুতি পর্ব চালাচ্ছে। পাশাপাশি ক্লার্কশিপ পরীক্ষা এবং অন্যান্য পরীক্ষার জন্য সম্পূর্ণ 18 মাসের বেশি কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমাদের রয়েছে, জানুয়ারি 2023 থেকে মে 2024 পর্যন্ত। সম্পূর্ণ বাংলায় ওয়ান লাইনার এমসিকিউ ফরম্যাটে লেখা এই কারেন্ট অ্যাফেয়ার্সটি তোমাদের অবশ্যই হেল্প করবে। পাশাপাশি আমাদের স্ট্যাটিক জিকের বই রয়েছে, পিএসসি ক্লার্কশিপের জন্য ইংলিশ গ্রামারের নোটস রয়েছে। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, এইখানে যোগাযোগ করে তোমার নোটসগুলো সফট কপি হিসাবে পারচেস করতে পারবে জাস্ট কয়েক টাকার বিনিময়ে। 10 নম্বর প্রশ্ন, চলো আমরা ক্লাসটা আবার শুরু করি। দেখো 10 নম্বর প্রশ্নে কি বলছে, ভারতীয় সংবিধানের 25তম অধ্যায়ে কি বলা হয়েছে? 25তম অধ্যায়ে কি বলা হয়েছে এটা আমাকে জানতে চেয়েছে। তো 25তম অধ্যায়ে বলা হয়েছে বিবেকের স্বাধীনতা।
বিবেকের স্বাধীনতা, ফ্রিডম অফ কনসায়েন্স। চলো এক্সপ্লেনেশনটা একটু দেখে নি কি বলছে এখানে। অনেক কিছু বিষয় রয়েছে দেখো। পার্ট 25 বলা হচ্ছে বিবেকের স্বাধীনতা, সকল নাগরিকের ধর্ম পালন, অনুশীলন, প্রচারের স্বাধীনতা নিশ্চিত করা। ভারতের মূল সংবিধানে 18টি অধ্যায় ছিল, বাট বর্তমানে 25টি অধ্যায় বা পার্ট আমাদের কিন্তু রয়েছে। যদি আমরা দেখি ভারতীয় সংবিধানের যে অধ্যায় সমূহ, এখানে তার লিস্ট আমি দিয়েছি। দেখো 1 নম্বর অধ্যায় কি রয়েছে, অনেক সময় জিজ্ঞেস করে, ভারতীয় ভূখণ্ড, প্রশাসন, নতুন রাজ্যের সূচনা। ধারা কত? আর্টিকেল 1 থেকে 4 মধ্যে। আর্টিকেল 5 থেকে 11 মধ্যে রয়েছে নাগরিকত্ব বা সিটিজেনশিপ, এটা রয়েছে পার্ট 2 তে। তো এইটা তোমাদের অনেক সময় জিজ্ঞেস করে। আর এই মৌলিক অধিকার কোনগুলো কোনগুলো জিজ্ঞেস করে আমি বলে দিচ্ছি। মৌলিক অধিকারটাও জিজ্ঞেস করে, কত নম্বর পার্টে রয়েছে? পার্ট 3 তে রয়েছে, 12 থেকে 35 নম্বর ধারায় রয়েছে। 36 থেকে 51 নম্বর ধারা রয়েছে ডিপিএসপি, এটাও পরীক্ষায় জিজ্ঞেস করে। মৌলিক কর্তব্য রয়েছে 4 ক তে, এখানটা থেকেও প্রশ্ন হয়, এবং এটার আর্টিকেল রয়েছে 51 ক। তোমাদের এইগুলো জানলেই হবে, বাকি সমস্ত বিষয়গুলো তো এতটা নজর না দিলেও হবে। ঠিক আছে, তো টোটাল 25টি অধ্যায়ের কথা আমরা এখানে বলেছি, অবশ্যই তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। চলো নেক্সট আমরা 11 নম্বর প্রশ্ন দেখব। ভারতের সংবিধানের অনুচ্ছেদ কত নম্বরে ইউনিফর্ম সিভিল কোডকে সংজ্ঞায়িত করা হয়েছে? খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। ইউনিফর্ম সিভিল কোডের কথা বলা হয়েছে কত নম্বর আর্টিকেলে? আর্টিকেল 44। অপশন এ হবে সঠিক উত্তর। চলো এক্সপ্লেনেশনটা আমরা একটু দেখে নিই। এখানে দেখো ধারা 42 কি বলছে, রাষ্ট্রের উচিত কাজ এবং মাতৃত্বকালীন প্রাণের ন্যায়সঙ্গত মানবিক অবস্থার ব্যবস্থা করা, এটা 42 নম্বর ধারায় বলছে। 22 নম্বর ধারায় কি বলছে, কিছু ক্ষেত্রে আটকের বিরুদ্ধে সুরক্ষা এবং গ্রেপ্তারি সম্পর্কে কথা বলা একজন ব্যক্তির মৌলিক অধিকার। তো যেখানে যেটা প্রয়োজন আমি কিন্তু তোমাদের এক্সপ্লেনেশন অ্যাড করে দিয়েছি। ধারা 24 বলছে 14 বছরের কম বয়সী কোনো শিশুকে কোনো ফ্যাক্টরি বা খনিতে বা অন্য কোনো বিপজ্জনক কর্মসংস্থানে নিয়োগ দেওয়া যাবে না, এটা কিন্তু বলা হয়েছে। তো এই হচ্ছে এক্সপ্লেনেশন। এরপর আমরা 12 নম্বর প্রশ্নে যাব। নেক্সট প্রশ্ন দেখো, কত নম্বর ধারায় ভারতকে অঙ্গরাজ্য সমূহের একটি ইউনিয়ন হিসেবে ব্যাখ্যা করা হয়েছে? তো এটাও কিন্তু বিগত বছরে পরীক্ষায় প্রশ্ন এসেছে। অঙ্গরাজ্য সমূহের ব্যাখ্যা বা ইউনিয়ন, এটা দেওয়া হয়েছে কত নম্বর আর্টিকেলে? আর্টিকেল 1। অপশন এ হবে সঠিক উত্তর। তো বিভিন্ন আর্টিকেলগুলো আমরা দেখবো অপশন থেকে, 1 2 3 4 প্রত্যেকটা আর্টিকেল দেখো এখানে রয়েছে। ধারা 1 বলছে সংবিধানের প্রথম ধারায় ভারতকে অঙ্গরাজ্য সমূহের একটি ইউনিয়ন হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। 2 নম্বর ধারায় বলছে পার্লামেন্ট কি ভারতীয় ইউনিয়নে নতুন রাজ্য সংযোজনে ক্ষমতা দেওয়া হয়েছে। পার্লামেন্ট কে হবে এটা? আচ্ছা, ভারতের অংশ নয় এমন রাজ্য গঠনের কথাও বলা হয়েছে। আর্টিকেল 3 তে বলছে ভারতীয় ভূখণ্ডের মধ্যে রাজ্যগুলির পুনর্গঠনের কথা বলা হয়েছে। কোনো অঙ্গরাজ্যের আয়তন বৃদ্ধি করতে হলে, আয়তন খর্ব করতে হলে, সীমানা পরিবর্তন বা যদি আমাকে নাম পাল্টাতে হয়, তাহলে আর্টিকেল 3 আমাকে সাহায্য নিতে হবে। আর্টিকেল 4 বলছে যে দ্বিতীয় এবং তৃতীয় ধারায় অন্তর্গত কোনো বিলকে যদি সংশোধন করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? গ্রহণযোগ্য হবে না। নেক্সট 13 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় বা অধ্যায়ে নাগরিকত্বের বিষয়টি আলোচনা হয়েছে? কত নম্বর অধ্যায়ে নাগরিকত্ব বা সিটিজেনশিপ? একটু আগে আমরা অধ্যায়গুলো দেখলাম, ওই জন্য তোমাদের প্রত্যেকটি ব্যাখ্যা বা এক্সপ্লেনেশন যে আমি নোটগুলো অ্যাড করছি সেটা ভালো করে দেখতে হবে, তাহলে তুমি অ্যান্সার করতে পারবে পরীক্ষার খাতায়। ইভেন এখানেও সঠিক উত্তরটি হয়ে যাবে দ্বিতীয় অধ্যায়ে বলা হয়েছে নাগরিকত্ব বা সিটিজেনশিপের বিষয়টা, তোমাদের একটু আগে দেখালাম। দেখো এখানে ভারতীয় সংবিধানের দ্বিতীয় অধ্যায়ে 5 থেকে 11 নম্বর ধারার মধ্যে নাগরিকত্বের বিষয়টি আলোচিত হয়েছে। ভারতে একক নাগরিকত্ব স্বীকৃত, অর্থাৎ সিঙ্গেল সিটিজেনশিপ, রাষ্ট্রের একটা রাজ্যের একটা এরকম কিন্তু নয়। নাগরিকত্ব আইন পাস হয় কবে? 1955 সালে। এটাও কিন্তু পরীক্ষাতে তোমাকে প্রশ্ন করেছে এবং করবে ইন ফিউচার। 5টি উপায়ে নাগরিকত্ব গ্রহণের কথা বলা হয়েছে, মানে আমি কিভাবে সিটিজেনশিপ অ্যাকসেপ্ট করতে পারবো ইন্ডিয়ার। জন্মসূত্রে, উত্তরাধিকার সূত্রে, পঞ্জীকরণ সূত্রে, স্বাভাবিক প্রক্রিয়ার দ্বারা, আর ভূখণ্ড অধিগ্রহণের দ্বারা। তো এই হচ্ছে 5টি উপায়ে নাগরিকত্ব গ্রহণের বিষয় ভারতের ভূমিতে। চলো নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানে মোট কতগুলি মৌলিক অধিকার রয়েছে? এটা আমাদের সকলের জানা, তোমরা চট জলদি করে অ্যান্সার করবে 7টি। না, এই মুহূর্তে মৌলিক অধিকার রয়েছে 6টি। তো আমাদের সঠিক উত্তর হবে অপশন এ। মৌলিক অধিকার কতগুলি রয়েছে? 6টি, ফান্ডামেন্টাল রাইটস। পুরো বিষয়টা এক্সপ্লেনেশনের সাহায্যে বোঝাচ্ছি, দেখে নাও এখানে।
দেখো ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের কথা তৃতীয় অধ্যায়ে বলা হয়েছে। 1 নম্বর পয়েন্ট হলো তোমার 12 থেকে 35 নম্বর ধারায় বলা হয়েছে এই মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটের কথা। তৃতীয় অধ্যায়টিকে কি বলা হয়? ভারতীয় সংবিধানের সনদ বা ম্যাগনা কার্টা। খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। নেক্সট দেখো মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের ধারণা নেওয়া হয়েছে। একটু আগেই তোমাদের আমি ডিসকাস করলাম। মৌলিক অধিকারগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য, এটা কিন্তু এনফোর্সেবল, মানে তোমার যদি মৌলিক অধিকার খর্ব হয় তুমি কিন্তু সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের দ্বারস্থ হতে পারো। আর্টিকেল 32 অথবা 226 এটা কিন্তু বলা হচ্ছে। জাতীয় জরুরি অবস্থা চলাকালীন এই মৌলিক অধিকারগুলিকে স্থগিত করে রাখা যায় 20 নম্বর এবং 21 নম্বর ধারা বাদে। তোমাদের এইখান থেকেও কিন্তু ঘুরিয়ে করে প্রশ্ন হতে পারে। 19 নম্বর ধারাকে কেবলমাত্র বৈদেশিক আক্রমণের ক্ষেত্রে স্থগিত করা যায়, ইন্টারনাল ডিস্টারবেন্সের ক্ষেত্রে আর্টিকেল 19 কিন্তু অ্যাবলিশ করতে পারবে না। প্রাথমিকভাবে সংবিধানের 7টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছিল, বাট তোমাদের এখন কটি রয়েছে? 6টি মৌলিক অধিকার রয়েছে। এই পয়েন্ট হচ্ছে ইম্পর্টেন্ট। দেখো সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মচারণের অধিকার, সাংস্কৃতিক ও শিক্ষার অধিকার, সম্পত্তির অধিকার, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, এই 7টি মৌলিক অধিকার আমাদের ছিল, বাট এই সম্পত্তির অধিকার এটা কিন্তু এখন মৌলিক অধিকার নেই, এটা আইনি অধিকার। কোথায় রয়েছে? পার্ট 12 300A তে রয়েছে, এই ধারায় রয়েছে। এখন এটা আইনি অধিকার। এটা 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে সংশোধন করা হয় 1978 সালে। তো প্রত্যেকটা পয়েন্ট তোমাদের এখানে ইম্পর্টেন্ট হয়ে গেল। আশা করছি প্রত্যেকটা বিষয় তোমরা নোট ডাউন করছো। খুব ভালোভাবে ক্লাসটি দেখো, যে কোনো এক্সামে ইন্ডিয়ান পলিটি বা জিকে আছে সেইখানে তোমাদের বেসিক লেভেলটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। 15 নম্বর প্রশ্ন, আইনের চোখে সমতার অধিকার ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় রয়েছে? খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি আমরা বেছে নেব। 14 নম্বর ধারায় বলা হচ্ছে আইনের চোখে সমতার অধিকার। দেখো এখানে এক্সপ্লেনেশনটা আমরা একটু দেখে নেব। 12 নম্বর ধারায় কি বলছে? ভারতীয় সংবিধানে 12 নম্বর ধারা অনুযায়ী বলছে স্টেট কথাটির অর্থ বা ব্যাখ্যা প্রদান করা হয়েছে। 14 নম্বর ধারায় বলা হচ্ছে আইনের চোখে সমতার অধিকার বা ইকুয়ালিটি বিফোর ল, এই কথাটা তোমরা শুনতে পাবে। এবং আইন কর্তৃক সমভাবে রক্ষিত হওয়ার অধিকার বা ইকুয়াল প্রোটেকশন অফ ল। ধারা 15তে কি বলছে? জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, জন্মস্থান নির্বিশেষে সকল প্রকার ভেদাভেদ বিলুপ্ত করতে হবে। ধারা 16তে বলছে সরকারি চাকরি নিয়োগের ক্ষেত্রে সকলের যেন সমান সুযোগ থাকে। 16 নম্বর কোয়েশ্চেন, দেখো 16 নম্বর প্রশ্নে বলছে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় বাক স্বাধীনতা ও মতামত প্রকাশের স্বাধীনতা উল্লেখ রয়েছে? এটা বাক হবে। ওকে, তো সঠিক উত্তরটি হবে 19 নম্বর ধারায় কিন্তু আমাদের এই অধিকারটা দেওয়া হয়েছে। তো তোমরা প্রত্যেকেই ক্লাসটা কিন্তু বারবার রিভিশন করে দেখবে, তাহলে না তোমাদের পুরো বিষয়টা ইন্ডিয়ান পলিটির যে বেসিক স্ট্রাকচার সেটা তোমরা বুঝতে পেরে যাবে। এবং যে প্রশ্নগুলো হয় আমাকে মেনলি ফোকাস করতে হবে এক্সামে কি কি প্রশ্ন করছে এবং আমি উত্তর করতে পারছি কিনা, বেশি কিছু জেনে আমার লাভ নেই। তো এখানে এক্সপ্লেনেশনটা আমরা একটু দেখে নেব। দেখো 19 নম্বর ধারায় 6টি অধিকারের সংরক্ষণ এর কথা বলা হয়েছে। কি কি সেই অধিকার? বাক স্বাধীনতা ও মতামত প্রকাশের স্বাধীনতা, সমবেত হওয়ার স্বাধীনতা, সংঘ গঠনের স্বাধীনতা, অবাধ যাতায়াতের স্বাধীনতা, বসবাসের স্বাধীনতা আর পেশা গ্রহণের স্বাধীনতা। এইগুলো কিন্তু তোমাকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে, তো অবশ্যই তোমরা এই পয়েন্টগুলো মাথায় রেখে দেবে। বাকি যে আর্টিকেলগুলো আমরা দেখলাম 17 এবং 18 নম্বর আর্টিকেল কি বলছে? অস্পৃশ্যতা, তার বিরুদ্ধে অধিকার, খেতাব নিষিদ্ধকরণ বা টাইটেল অ্যাবলিশন 18 নম্বর ধারায় বলা হয়েছে। আর 20 নম্বর ধারায় কি বলছে? দোষী সাব্যস্ত হওয়া ও শাস্তি প্রদত্ত হওয়া থেকে সুরক্ষা প্রদান। নেক্সট প্রশ্নে আমরা যাব। দেখো 17 নম্বর কোশ্চেনে কি বলছে? ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার রয়েছে? একটু আগেই আমরা দেখে এসেছি। সঠিক উত্তরটি হবে তোমাদের এখানে 21 নম্বর আর্টিকেল, জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। দেখো বলছে এখানে ধারা 21-এ এ ধারা রয়েছে, একটা শিক্ষার অধিকার রয়েছে। এই ধারায় বলা হয়েছে 6 থেকে 14 বছর বয়সের প্রত্যেকটি শিশুকে অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করতে হবে। এই 21 আর্টিকেলটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষাতে অনেক সময় জিজ্ঞেস করে দেয়।
ওকে, ধারা 23 কি বলছে? মানুষ ক্রয় বিক্রয় এবং বেগার খাটানো নিষিদ্ধকরণ, অর্থাৎ এটা করা যাবে না। ধারা 24 বলছে শিশুদেরকে কারখানা ইত্যাদিতে নিযুক্তিকরণ নিষিদ্ধ করতে হবে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারাকে সোল অফ দ্য কনস্টিটিউশন অ্যান্ড ভেরি হার্ট অফ ইট বলা হয়েছে? সঠিক উত্তরটা হয়ে যাবে তোমাদের 32 নম্বর ধারাকে সোল অফ দ্য কনস্টিটিউশন অ্যান্ড ভেরি হার্ট অফ ইট বলা হয়েছে। এটা কে বলেছেন? এটা বলেছেন ডক্টর বি.আর. আম্বেদকর। 32 নম্বর ধারা অনুযায়ী মৌলিক অধিকার সুরক্ষার নিশ্চিত করা হয়েছে। 30 নম্বর ধারায় কি রয়েছে? শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন এবং পরিচালনা করতে হবে সংখ্যালঘুদের প্রদান, এটা কিন্তু দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, 19 নম্বর প্রশ্নে বলছে ভারতীয় সংবিধানে মোট কত প্রকারের রিটস বা লেখ জারি করার বিষয়ে বলা হয়েছে? সঠিক উত্তরটা হবে, আমরা জানি ভারতের সংবিধানে 5 ধরনের রিটস রয়েছে। তোমরা কি জানো প্রত্যেকটা রিটস কি কি রয়েছে? চলো আমরা একবার এক ঝলকে দেখে নিই প্রত্যেকটা বিষয়। দেখো, প্রথম যে রিটসটা রয়েছে সেটা হচ্ছে হেবিয়াস কর্পাস, এই নামেই তোমরা বেশি চিনবে। বাংলা যে ট্রান্সলেশন, বন্দি প্রত্যক্ষকরণ। এই আইনে বলা হয়েছে যে অবাধভাবে আটকে রাখা বা আটক হওয়া থেকে ব্যক্তিগত সুরক্ষার উপায়, এটা এই হেভিয়াস কর্পাসে বলা হয়েছে। তোমাকে দিবে যে হেভিয়াস কর্পাসের মানেটা কি। নেক্সট, আমরা আদেশ করছি বা আমি আদেশ করছি, ম্যান্ডামাস। নেক্সট হচ্ছে এই ম্যান্ডামাসের মানে কি? যখন কোনো সরকারি কর্মচারী কর্তব্য পালনে ব্যর্থ হয় বা অসম্মত হন, তখন তাকে সঠিকভাবে কর্ম সম্পাদন করার জন্য আদালত এই রিটসটা জারি করতে পারে। 3 নম্বর রিটস বলছে প্রোহিবিটেশন, যার অর্থ হচ্ছে নিষেধ করা। এটি কোনো ঊর্ধ্বতন আদালত নিম্নতন আদালতের উদ্দেশ্যে বা ট্রাইব্যুনালের উদ্দেশ্যে জারি করে থাকে। 4 নম্বর হচ্ছে সার্টেরিওরারি, অর্থাৎ উৎপ্রেষণ, বিশেষভাবে জ্ঞাত হওয়া। এটি কোনো উচ্চতর আদালত কোনো নিম্নতর আদালতে জারি করে। আর হচ্ছে কিও ওয়ারেন্টো, এটা কোনো ব্যক্তি যে সরকারি পদে অধিকার করে থাকে সেই পদের জন্য তার দাবি কতখানি বৈধ সেই নিয়ে যে রিটস, সেটা দেখা হয় এই কিও ওয়ারেন্টের মাধ্যমে। তো এই হচ্ছে 5 প্রকারের রিটস আমরা দেখলাম। 20 নম্বর প্রশ্নটি আমরা দেখব কি রয়েছে। দেখো 20 নম্বর প্রশ্নে কি বলছে? সংবিধানের কোন অংশকে নোবেল ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন বলা হয়েছে? মানে ডক্টর বি.আর. আম্বেদকর বলছেন, তো কোন অংশকে বলছেন নোবেল ফিচার? ডিপিএসপি বা রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহকে ডক্টর বি.আর. আম্বেদকর নোবেল ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন বলেছেন। তো এই পয়েন্টটা তোমাদের মনে রাখতে হবে। ভারতীয় সংবিধানে দেখো 36 থেকে 51 নম্বর ধারায় চতুর্থ অধ্যায়ে রাষ্ট্র পরিচালনার যে নির্দেশমূলক নীতি সেইগুলো কিন্তু এখানে রয়েছে। আর এই বৈশিষ্ট্য সমূহ আইরিশ সংবিধান থেকে নেওয়া হয়েছে। কোথায় নেওয়া হয়েছে? আইরিশ সংবিধান থেকে। আইরিশ সংবিধানে এই বৈশিষ্ট্য স্প্যানিশ সংবিধান থেকে গৃহীত হয়েছিল। গ্র্যানভিল অস্টিন এগুলিকে একত্রে সংবিধানের বিবেক বলে বর্ণনা করেছেন। এই নীতিগুলি জনকল্যাণকামী রাষ্ট্রের ধারণা, অর্থাৎ একটা কল্যাণকামী রাষ্ট্র তার বিষয়ে কিন্তু কথা বলে। এই নীতিগুলো আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। আমরা দেখলাম একটু আগে কি ফান্ডামেন্টাল রাইট কিন্তু আদালত কর্তৃক বলবৎযোগ্য, বাট ডিপিএসপি নয়। কেটি সাহ ডিপিএসপি কে চেক অন আ ব্যাংক পেয়েবল অনলি হোয়েন দ্য রিসোর্সেস পারমিট বলে তুলনা করেছেন। হয়ে গেল। 21 নম্বর প্রশ্নে আমরা যাব। ভারতীয় সংবিধান রচনার সময় মৌলিক কর্তব্যের সংখ্যা কয়টি ছিল? খুব ভালো করে প্রশ্নটা দেখো। ভারতীয় সংবিধান রচনার সময় বলেছে মৌলিক কর্তব্য, সঠিক উত্তরটা নেব আমরা, একটিও ছিল না। কারণ ভারতের সংবিধান যখন রচনা হয় তখন মৌলিক কর্তব্য বলে কিছু ছিল না, পরবর্তী ক্ষেত্রে অ্যাড হয় সংবিধান সংশোধনের মাধ্যমে। সেই বিষয়টা নিয়ে আমরা আসছি এখানে। দেখো, সংবিধান রচনার সময় ভারতীয় সংবিধানে কোনো মৌলিক কর্তব্য ছিল না। 1976 সালের 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে এই মৌলিক কর্তব্যের ধারণা অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রথমে মৌলিক কর্তব্যের সংখ্যা ছিল 10টি, পরে আরো একটি অ্যাড করে মোট 12টি মৌলিক কর্তব্যের সংখ্যা হয়েছে। সেই এক যেটা অ্যাড করা হলো সেইটা কি? এগুলো নন জাস্টিসিয়েবল, অর্থাৎ পালন না করা আইনত দণ্ডনীয় অপরাধ নয়। 2002 সালের 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে 11তম যে মৌলিক কর্তব্য এটা কিন্তু অ্যাড করা হয়। আর এটা হচ্ছে 6 থেকে 14 বছর বয়সের প্রত্যেক শিশুকে শিক্ষাদানের ব্যবস্থা করতে হবে তার বাবা মা দায়িত্ব।
প্যারেন্টসের দায়িত্ব এটা। হয়ে গেল। চলো নেক্সট আমরা দেখে নেব পরবর্তী প্রশ্ন 22 নম্বর কোয়েশ্চেন। দেখো 22 নম্বর প্রশ্ন বলছে রাষ্ট্রপতির অপসারণ বা ইমপিচমেন্ট প্রক্রিয়া কত নম্বর ধারায় রয়েছে। রাষ্ট্রপতির ইমপিচমেন্ট নিয়ে কিন্তু এই প্রশ্নটি বহুবার পরীক্ষায় এসছে তোমাদের। ধারা 61 হবে সঠিক উত্তর। চলো নেক্সট আমরা দেখবো হচ্ছে বিভিন্ন এক্সপ্লেনেশন। 52 নম্বর ধারায় রাষ্ট্রপতির পদটি গঠিত। তো রাষ্ট্রপতি সম্পর্কে বিভিন্ন তথ্য আমরা এখন এক ঝলকে দেখে নেব। এখানে রাষ্ট্রপতি হওয়ার জন্য যে যোগ্যতা সেটা হচ্ছে 58 নম্বর ধারায় আমাদের রয়েছে। রাষ্ট্রপতির যে নির্বাচন প্রক্রিয়া 54 থেকে 55 নম্বর ধারার মধ্যে রয়েছে। আমাদের এখানে জিজ্ঞেস করে বেশিরভাগ এই রাষ্ট্রপতি হওয়ার জন্য যোগ্যতা আর আমাদের যে ইমপিচমেন্ট বিষয় সেটা। রাষ্ট্রপতির ইমপিচমেন্ট 61 নম্বর ধারায় রয়েছে, এটা পরীক্ষা জিজ্ঞেস করে। 62 নম্বর ধারায় রয়েছে পদশূন্যতা। রাষ্ট্রপতির বেতন হচ্ছে 59 নম্বর ধারায় উল্লেখ করা আছে। রাষ্ট্রপতির ভেটো পাওয়ার পরীক্ষা জিজ্ঞেস করে 111 নম্বর ধারায় রয়েছে। আর কি 72 নম্বর ধারায় পার্ডেনিং পাওয়ার বা ক্ষমা প্রদর্শনের বিষয়টি রাষ্ট্রপতির রয়েছে, এটাও কিন্তু পরীক্ষাতে জিজ্ঞেস করে। আর একটা বিষয় জিজ্ঞেস করে অর্ডিন্যান্স বা অধ্যাদেশ জারি করতে পারে একমাত্র রাষ্ট্রপতি পার্লামেন্টে, সেটা হচ্ছে 123 নম্বর ধারায় বলা হয়েছে। চলো নেক্সট প্রশ্ন। রাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম কত বছর বয়স হতে হবে। তো রাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম বয়স 35 বছর কিন্তু হতেই হবে। ওকে, রাষ্ট্রপতি হওয়ার জন্য বিভিন্ন যোগ্যতাগুলো একটু দেখে নেব আমরা এখানে। দেখো রাষ্ট্রপতি হওয়ার জন্য অবশ্যই লোকসভার সদস্য হতে হবে, ব্যক্তিকে ন্যূনতম 35 বছর বয়স্ক হতে হবে, ভারতের নাগরিক হতে হবে এবং রাষ্ট্রপতির নির্বাচন একক হস্তান্তরযোগ্য ভোটের ভিত্তিতে সমানুপাতিক প্রতিনিধিত্বের মাধ্যমে হয়ে থাকে। আর রাষ্ট্রপতির নির্বাচনে পার্লামেন্টের উভয় কক্ষের নির্বাচিত সদস্যদের অংশগ্রহণ হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রবীণতম রাষ্ট্রপতি ছিলেন কে। তো রাষ্ট্রপতি সম্পর্কে যে টাইপের প্রশ্নগুলো হতে পারে সেইগুলো কিন্তু আমি তোমাদের এখানে ইনপুট করে দিয়েছি। তো ভারতের সব থেকে প্রবীণতম রাষ্ট্রপতি যদি আমরা দেখি তাহলে কে আর নারায়ণ হবে সঠিক উত্তর, অপশন সি। কে আর নারায়ণ হচ্ছে ভারতের প্রবীণতম রাষ্ট্রপতি। ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি, এটা আমরা জানি। আর রাধাকৃষ্ণন ছিলেন প্রথম উপরাষ্ট্রপতি। ডক্টর জাকির হোসেন প্রথম রাষ্ট্রপতি যিনি তার অফিস চলাকালীন মারা গিয়েছিলেন। এম হিদায়তুল্লাহ উনি ছিলেন একমাত্র ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। এন সঞ্জীবা রেড্ডি ইনি কনিষ্ঠ রাষ্ট্রপতি ছিলেন, তিনি প্রথম বিরোধিতাহীন রাষ্ট্রপতি। প্রতিভা পাটিল ছিলেন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি, এটাও তোমাকে জানতে হবে। পরবর্তী 25 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে আর্থিক জরুরি অবস্থার কথা কত নম্বর ধারায় উল্লেখ রয়েছে। তো আর্থিক জরুরি অবস্থার কথা উল্লেখ রয়েছে 360 নম্বর আর্টিকেলে। কোন ধারায় কি রয়েছে আমরা একটু দেখে নিই এখানে দেখো। তো ভারতে মোট 3টি জরুরি অবস্থার কথা বলা হয়েছে। জাতীয় জরুরি অবস্থা 352 নম্বর ধারায়, 356 নম্বর ধারায় রয়েছে রাজ্যের সাংবিধানিক অচল অবস্থা, আর 360 নম্বর ধারায় আর্থিক জরুরি অবস্থার কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের প্রথম জাতীয় জরুরি অবস্থা কত সালে ঘোষণা করা হয়। তো ফার্স্ট যে ন্যাশনাল ইমার্জেন্সি সেটা 1962 সালে হয়েছিল ইন্দো চীন যুদ্ধের সময়। কোন কোন সালে হয়েছিল আমরা দেখে নিই একটু। দেখো চীন আক্রমণ যখন করেছিল তখন 1962 সালে প্রথম, সেকেন্ডটা হচ্ছে 1971 সালে ইন্ডিয়া আর পাকিস্তান যে যুদ্ধ সেইখানে, আর তৃতীয়বার যেটা হয়েছিল সেটা আভ্যন্তরীণ বিশৃঙ্খলা ইন্দিরা গান্ধীর সময় 1975 সালে। ভারতে এখনো একবারও আর্থিক জরুরি অবস্থা জারি করা হয়নি, এই পয়েন্টটা তোমরা মনে রেখে দাও, এটা জিজ্ঞেস করতে পারে। চলো নেক্সট প্রশ্ন, উপরাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করার নিম্নের কোন ব্যক্তি। তো উপরাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করার নিম্নের কোন ব্যক্তি, সঠিক উত্তরটা হবে রাষ্ট্রপতি। তো রাষ্ট্রপতি আর কাকে কাকে শপথ বাক্য পাঠ করান জানো। সুপ্রিম কোর্টের বিচারপতিকে অবশ্যই, প্রধানমন্ত্রীকে অবশ্যই, এগুলো। চলো বিভিন্ন এক্সপ্লেনেশনগুলো একটু দেখে নিই আমরা। 63 নম্বর ধারায় উপরাষ্ট্রপতির বিষয়টি বর্ণনা করা হয়েছে। ভাইস প্রেসিডেন্ট এই মুহূর্তে জগদীপ ধনখড়, ন্যূনতম 35 বছর বয়স হতে হবে, 35 ইয়ার এজ হতে হবে, রাজ্যসভার সদস্য হওয়ার জন্য যোগ্যতা থাকতে হবে। তাহলে রাজ্যসভার সদস্য কে হয় এটা কিন্তু পরীক্ষা প্রশ্ন হয়, উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে প্রার্থীর নামটি 20 জন নির্বাচক কর্তৃক উত্থাপিত আর 20 জন নির্বাচক কর্তৃক সমর্থিত হতে হবে। প্রত্যেক যোগ্য প্রার্থীকে আরবিআই এর কাছে 15,000 টাকার সুরক্ষা অর্থ জমা রাখতে হবে, এই হচ্ছে বিষয়। 28 নম্বর প্রশ্ন, ভারতের শাসনতান্ত্রিক প্রধান হলেন নিম্নের কোন ব্যক্তি। তো শাসনতান্ত্রিক প্রধান হচ্ছে ভারতের কে, সঠিক উত্তরটা হবে প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী
শাসনতান্ত্রিক প্রধান। দেখো রাষ্ট্রের প্রশাসনিক প্রধানকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী হচ্ছে শাসনতান্ত্রিক প্রধান, রাষ্ট্রের প্রথম নাগরিক হচ্ছে রাষ্ট্রপতি। এই টাইপের প্রশ্নগুলো জিজ্ঞেস করে। প্রধানমন্ত্রীকে নিয়োগ করবেন রাষ্ট্রপতি। ৭৫ নম্বর ধারায় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিয়োগ করবেন। প্রধানমন্ত্রী সংসদের যে কোনো কক্ষের সদস্য হতে পারেন, যে কোনো কক্ষের সদস্য না হয়েও এমন ব্যক্তিও প্রধানমন্ত্রী কিন্তু নিযুক্ত হতে পারে, তবে তাকে নিযুক্তির 6 মাসের মধ্যে যে কোনো কক্ষের সদস্যপদ গ্রহণ করতে হবে। নেক্সট প্রশ্ন, সব থেকে দীর্ঘ সময়ের জন্য প্রধানমন্ত্রী ছিলেন কে? এইখানে হচ্ছে ট্রিক তোমাদের। তো প্রথম সব থেকে দীর্ঘ হচ্ছে জওহরলাল নেহরু, আর এই মুহূর্তে নরেন্দ্র মোদী দ্বিতীয় ব্যক্তি হতে চলেছেন। ওকে, তো সঠিক উত্তর জওহরলাল নেহরু হয়ে যাবে সব থেকে দীর্ঘ সময়ের জন্য প্রধানমন্ত্রী, যিনি 17 বছরেরও দীর্ঘ সময় ধরে ছিলেন প্রধানমন্ত্রী পদে। প্রথম ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী কে ছিলেন এটা পরীক্ষা জিজ্ঞেস করতে পারে, গুলজারিলাল নন্দা। একমাত্র প্রধানমন্ত্রী যিনি বিদেশে মারা যান তিনি হচ্ছেন লাল বাহাদুর শাস্ত্রী। প্রথম মহিলা প্রধানমন্ত্রী হচ্ছে ইন্দিরা গান্ধী, এটাও কিন্তু তোমাকে পরীক্ষা জিজ্ঞেস করতে পারে। চলো নেক্সট প্রশ্ন, 30 নম্বর প্রশ্ন, একমাত্র কংগ্রেস বহির্ভূত সরকারের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন কোন ব্যক্তি? তো মোরারজি দেশাই হবে সঠিক উত্তর, অপশন বি, কংগ্রেস বহির্ভূত প্রধানমন্ত্রী। রাজীব গান্ধী ছিলেন ভারতের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী, এটা জিজ্ঞেস করতে পারে। আর কি জিজ্ঞেস করবে, প্রধানমন্ত্রী যার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল ভিপি সিং, তাকে বহিষ্কৃত করা হয়। অনাস্থা প্রস্তাবের মাধ্যমে আনা হয়েছিল অনেকের বিরুদ্ধে। অটল বিহারী বাজপেয়ী 3 বার প্রধানমন্ত্রী হয়েছিলেন। 20তম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 19 ছিল, এইবারে 2024 লোকসভায় জিতে 20তম প্রধানমন্ত্রী হলেন ভারতের নরেন্দ্র মোদী। তো তোমাদের কারেন্ট বিষয়গুলো কিন্তু আমরা মাথায় রেখেছি। দেখো 31 নম্বর প্রশ্ন কি বলছে, লালকৃষ্ণ আডবাণী যিনি 2024 সালে ভারত রত্ন পুরস্কারে সম্মানিত হলেন, তিনি কোন প্রধানমন্ত্রীর সময় সমকালীন ডেপুটি প্রধানমন্ত্রী ছিলেন? কোশ্চেনটা কিরকম দিয়েছি দেখো। 1 নম্বর তোমরা পেলে 2024 সালে ভারত রত্ন পুরস্কার প্রাপক প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী। 2 নম্বর তোমরা সমকালীন ডেপুটি প্রধানমন্ত্রী কার সময় ছিলেন? তিনি ছিলেন অটল বিহারী বাজপেয়ী। অটল বিহারী বাজপেয়ীর সময় ডেপুটি প্রধানমন্ত্রী ছিলেন লালকৃষ্ণ আডবাণী। চলো নেক্সট প্রশ্ন। আচ্ছা নেক্সট প্রশ্নে যাওয়ার আগে একটু বিষয় দেখে নাও, এখানে এক্সপ্লেনেশন। প্রধানমন্ত্রী ও সমকালীন ডেপুটি প্রধানমন্ত্রীর নাম, জওহরলাল নেহরু সর্দার বল্লভভাই প্যাটেলের সময়, ইন্দিরা গান্ধী মোরারজি দেশাই শ্রী চরণ সিং জওয়াহরলাল, চরণ সিং ওয়াই চৌহান। তো এইগুলো হচ্ছে প্রধানমন্ত্রী এদিকে, আর ডেপুটি প্রধানমন্ত্রী কারা ছিলেন এদিকটায় দেওয়া হয়েছে। ওকে চলো 32 নম্বর প্রশ্ন, গণতন্ত্রের পীঠস্থান বলা হয় নিম্নের কোনটিকে? খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একটা। গণতন্ত্রের পীঠস্থান বলা হয়, আমরা জানি সংসদ বা পার্লামেন্টকে। পার্লামেন্ট রাজ্যসভা লোকসভা নিয়ে গঠিত, আপার হাউস লোয়ার হাউস, এইটা আমরা জেনে থাকি। এরপরে আমরা দেখে নেব এক্সপ্লেনেশন। দেখো যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় ভারতের পার্লামেন্ট হচ্ছে সর্বোচ্চ আইন প্রণয়নকারী সংস্থা। একে গণতন্ত্রের পীঠস্থান বা টেম্পল অফ ডেমোক্রেসি বলা হয়। ধারা 79-তে পার্লামেন্ট গঠনের কথা বলা হয়েছে। পার্লামেন্টে মূলত 3টি উপাদান দ্বারা গঠিত। পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন হয়ে যায় বাবা, এখানে তুমি 1 পেয়ে গেলে। নিম্নকক্ষ বা লোকসভা, উচ্চকক্ষ বা রাজ্যসভা, আর রাষ্ট্রপতি, এই 3টি মূল উপাদান নিয়ে পার্লামেন্ট গঠিত। নেক্সট প্রশ্ন, নিম্নের কোনটির নাম প্রাথমিকভাবে ছিল কাউন্সিল অফ স্টেট? তো কাউন্সিল অফ স্টেট প্রাথমিক নাম ছিল কার? রাজ্যসভার নাম ছিল কাউন্সিল অফ স্টেট। এরপরে আমরা রাজ্যসভা সম্পর্কে বিভিন্ন তথ্যগুলো একটু দেখে নেব। দেখো দ্বিকক্ষ বিশিষ্ট কেন্দ্রীয় আইনসভার উচ্চকক্ষ বা আপার হাউসের নাম রাজ্যসভা। এটা তোমাকে জিজ্ঞেস করতে পারে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ আপার হাউস? রাজ্যসভা। এটি স্থায়ী কক্ষ, অর্থাৎ এটিকে ভেঙে ফেলা যায় না। উচ্চকক্ষের নাম প্রাথমিকভাবে ছিল কাউন্সিল অফ স্টেট। এই প্রশ্নটাই তোমাদের দিয়েছিলাম। ওকে, এর হিন্দি প্রতিশব্দ হলো রাজ্যসভা। 1954 সালে রাজ্যসভা গৃহীত হয়। আর রাজ্যসভায় অনধিক 250 জন সদস্য নিয়ে গঠিত। 238 জন অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে পরোক্ষভাবে নির্বাচিত, আর 12 জন হচ্ছে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত। এই স্ট্রাকচারটা তোমরা অবশ্যই মনে রেখে দিও। রাজ্যসভার সদস্যদের যে সংখ্যা বর্তমানে সেটা হচ্ছে 245। 233 জন নির্বাচিত, 12 জন মনোনীত। এটা পরীক্ষায় প্রশ্ন পড়তে পারে। রাজ্যসভার সদস্যদের কার্যকাল হচ্ছে 6 বছর। এটা খুবই ইম্পর্টেন্ট, তোমাকে দিয়ে দিবে 5 বছর, 4 বছর, 3 বছর, তুমি 5 করে দিয়ে চলে আসবে, বাট উত্তর হবে 6 বছর। চলো নেক্সট প্রশ্নে যাই। আচ্ছা, প্রতি 2 বছর অন্তর 1/3 সদস্য অবসর গ্রহণ করে, এটা বলতে হবে। নেক্সট, পশ্চিমবঙ্গের মোট কতজন প্রতিনিধি রাজ্যসভার সদস্য রয়েছেন?
তো পশ্চিমবঙ্গ থেকে 16 জন কিন্তু রাজ্যসভার প্রতিনিধি রয়েছেন, অপশন বি হবে সঠিক উত্তর। পরবর্তী 35 নম্বর প্রশ্ন, নিম্নের কোন ব্যক্তি রাজ্যসভার সভাপতি পদের দায়িত্ব পালন করেন? একটু আগেই দেখিয়ে এলাম বাবা, ভাইস প্রেসিডেন্টের সময়, তো উপরাষ্ট্রপতি হবে সঠিক উত্তর, অপশন বি। 36 নম্বর কোশ্চেন, এইটা তো আরো একটু ট্রিকি এবং ভালো কোশ্চেন, যেহেতু লোকসভা ভোট হলো 2024-এ, মাস্ট পরীক্ষায় আসবে। লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? তো আমরা তো জানি স্যার 550, এবং অপশন অনুযায়ী 550 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বাট এই মুহূর্তে কত জানো? 543টা। আর যে দুটো অ্যাংলো ইন্ডিয়ান রয়েছিল এটা কিন্তু আবার ডিজলভ করা হয়েছে, ঠিক আছে। চলো এখানে এক্সপ্লেনেশনটা একটু দেখে নিই। 1952 সালে গঠিত লোকসভা কক্ষটি সংসদের নিম্নকক্ষ, সর্বোচ্চ সদস্য সংখ্যা হচ্ছে 550, মানে হচ্ছে ম্যাক্সিমাম স্ট্রেংথ। লোকসভা কোনো স্থায়ী কক্ষ নয়, আগে 552 ছিল, এখন 550 হয়েছে। এটির মেয়াদ 5 বছর। অর্থ বিল কেবলমাত্র লোকসভাতে উপস্থিত হয়, এই প্রশ্নটাও কিন্তু পরীক্ষায় পড়ে। চলো 36 নম্বর কোশ্চেন, লোকসভার সব থেকে দীর্ঘতম অধিবেশন কোনটি? লোকসভার সেশন নিয়ে আমি কোশ্চেন করছি। তো সব থেকে দীর্ঘতম সেশন বা অধিবেশন হচ্ছে বাজেট সেশন, অপশন এ হবে সঠিক উত্তর, তাই তো। চলো একটু দেখে নিই এখানে আমরা। দেখো প্রত্যেক বছর লোকসভার মোট 3টে অধিবেশন হয়, একটা বাজেট সেশন, একটা বাদল অধিবেশন, একটা শীতকালীন অধিবেশন। সব থেকে দীর্ঘতম হচ্ছে বাজেট সেশন, সব থেকে ক্ষুদ্রতম হচ্ছে শীতকাল, উইন্টার। আর বাদল অধিবেশন জুলাই থেকে সেপ্টেম্বরে হয়ে থাকে। টেনিওরটাও জিজ্ঞেস করে, ফেব্রুয়ারি থেকে মে মাসে বাজেট সেশন হয়, জুলাই থেকে সেপ্টেম্বরে বাদল অধিবেশন হয়, আমাদের শুরু হবে রিসেন্টলি, আর শীতকালীন অধিবেশন হয় নভেম্বর থেকে ডিসেম্বর, ক্ষুদ্রতম সেশন মাত্র 2 মাসেরও কম। ওকে, চলো নেক্সট প্রশ্ন, লোকসভার দুটি অধিবেশনের মধ্যে ন্যূনতম কতদিনের বেশি বিরতিকাল রাখা যাবে না? দেখো কোয়েশ্চেনগুলো করেছি আমি প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী, যাতে পরীক্ষায় তোমরা প্রশ্ন পাও, পরীক্ষাতে প্রশ্ন এসেছে এইভাবে। সঠিক উত্তর 6 মাসের হয়ে যাবে, দুটো সেশনের মধ্যে 6 মাসের বিরতিকাল রাখা যাবে না। অধিবেশন চলাকালীন লোকসভার কার্যাবলী টাইমটা কি? 11টা থেকে দুপুর 1টা, আর দুপুর 2টা থেকে বিকাল 6টা পর্যন্ত। নেক্সট কি বলছে দেখো, এখানে সাধারণত শনিবার আর রবিবার এবং ছুটির দিনে অধিবেশন কিন্তু হয় না, এটা বলা হয়েছে এখানে। লোকসভায় সর্বাধিক প্রতিনিধি রয়েছে উত্তরপ্রদেশ থেকে, মোট 80 জন। তাহলে সেকেন্ড হাইয়েস্ট কোন স্টেট থেকে রয়েছে স্যার? মহারাষ্ট্র থেকে 48 জন। আর আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে 42টি আসন রয়েছে লোকসভার, আমরা জানি 42। এটাও পরীক্ষায় প্রশ্ন হয়। চলো নেক্সট প্রশ্ন, রাজ্যসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম কত বছর বয়স্ক হতে হবে? তো রাজ্যসভার সদস্য, লোকসভার সদস্য হতে গেলে বয়স কত হয় এটা জিজ্ঞেস করে। তো আমরা জানি লোকসভার জন্য সদস্য হতে গেলে 25 বছর বয়স হতে হবে আমাকে, আর রাজ্যসভার জন্য সদস্য হতে গেলে আমাকে 30 বছর ম্যাক্সিমাম এজ হতেই হবে আমাকে। 30 বছর এজ হলে কিন্তু আমি এখানে রাজ্যসভার সদস্য হতে পারবো, অপশন এ হবে সঠিক উত্তর। দেখো লোকসভার সদস্যকে কমপক্ষে 25 বছর, রাজ্যসভার সদস্যকে কমপক্ষে 30 বছর বয়স্ক হতে হবে। লোকসভার সদস্যদের রাষ্ট্রপতি বা রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত কোনো ব্যক্তি শপথ বাক্য পাঠ করান। পরবর্তী প্রশ্ন, লোকসভার অধ্যক্ষের অপসারণ ঘটানোর জন্য ন্যূনতম কতদিন পূর্বে বিজ্ঞপ্তি জারি করা হয়? তো এটা আমরা জেনে থাকি 2 সপ্তাহ বা 14 দিন পূর্বে লোকসভার স্পিকারকে যদি আমাকে হটাতে হয়, তাহলে আমাকে আগে কি করতে হবে? বিজ্ঞপ্তি জারি করতে হবে। লোকসভার স্পিকার দেখো দ্বৈত দায়িত্ব পালন করে, তিনি অধিবেশনে সভাপতিত্ব করেন, তিনি লোকসভার দপ্তরে শীর্ষ আসীন থাকেন। ওকে, লোকসভার সদস্যদের মধ্যে থেকে একজনকে স্পিকার হিসাবে আমরা নির্বাচিত করি, সব থেকে যিনি বয়োজ্যেষ্ঠ সদস্য তাকে আমরা প্রোটেম স্পিকার হিসাবে নিযুক্ত করি। পুরো বিষয়টা দেখো এখানে এক্সপ্লেনেশনে বলা হয়েছে। ওকে, চলো নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় অর্থ বিলের কথা বলা হয়েছে? খুবই ইম্পর্ট্যান্ট একটি পয়েন্ট। 110 নম্বর আর্টিকেলে অর্থ বিল বা মানি বিলের কথা বলা হয়েছে। এই প্রশ্নটি ওয়েস্ট বেঙ্গলের হেন কোনো এক্সাম নেই যে আসেনি। বিভিন্ন বিল সম্পর্কে আমরা দেখবো এখানে। দেখো অর্থ বিল ধারা 110, রাজস্ব বিল হচ্ছে প্রথম শ্রেণীর 117 নম্বরের সাব আর্টিকেল 1, সংবিধান সংশোধনী বিল 368 নম্বর ধারায়, এটাও পরীক্ষাতে জিজ্ঞেস করে অনেক সময়। নেক্সট রাজস্ব বিল দ্বিতীয় শ্রেণী 117 নম্বরের 3 ক্লজে রয়েছে অর্থ বিলে কোনরূপ সাসপেন্সিভ ভেটো প্রয়োগ করা যায় না। সংবিধান সংশোধনী বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য, এরকমটা কিন্তু বলা হয়েছে। চলো নেক্সট আমরা দেখে নেব হচ্ছে অর্থ বিল এবং সংবিধান সংশোধনী বিলের ক্ষেত্রে যৌথ অধিবেশন কিন্তু আহ্বান করা যায় না। অর্থ বিল এবং রাজস্ব বিল কেবলমাত্র লোকসভাতেই উপস্থাপিত হয় বা উত্থাপিত হয়, রাজ্যসভাতে নয়।
এই বিষয়টা মাথায় রেখে দাও। 41 নম্বর প্রশ্নে আমরা যাব। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় কত ধরনের তহবিলের কথা বলা হয়েছে? তো 3 নম্বরের বেসিক্যালি মানে 3 ধরনের 3 টাইপস আমরা ফান্ড বা তহবিল দেখে থাকি, সেগুলো আমরা আসছি। অপশন সি হবে সঠিক উত্তর। এখানে দেখো ভারতের সংবিধানে 3 নম্বরে তহবিলের কথা বলে, সরি 3 নম্বর কেন বলছি, 3 ধরন হবে। ওকে, 3 ধরনের, একটা হচ্ছে কনসলিডেটেড ফান্ড ধারা 266, আর একটা কন্টিজেন্সি ফান্ড, আর একটা পাবলিক অ্যাকাউন্ট। ওকে, চলো নেক্সট প্রশ্ন। পার্লামেন্টে 0 আওয়ার সময় কোনটা? খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 2019 ফুড এসআই, ডাব্লিউবিপি কনস্টেবল, কোনো একটা ইয়ার, WBCS, প্রত্যেকটি পরীক্ষাতে কিন্তু এসছে। তো পার্লামেন্টে 0 আওয়ারের সময় হচ্ছে দুপুর 12টা থেকে 1টা, এই সময়টার মধ্যে কিন্তু 0 আওয়ার হয়ে থাকে। এটি একটি ভারতের দেখো উদ্ভূত সংসদীয় প্রথা, কোনো নোটিশ ছাড়াই আগে থেকে কোয়েশ্চেন আওয়ারের পরেই কিন্তু এটা প্রশ্ন তোলা হয়। আর কোয়েশ্চেন আওয়ার কি না, উভয় কক্ষের প্রত্যেকটি অধিবেশনের প্রথম যে 1 ঘন্টা সেটা হচ্ছে কোয়েশ্চেন আওয়ার। এই সময় সদস্যরা প্রশাসনিক কার্যাবলী সম্পর্কে প্রশ্ন করে আর মন্ত্রীরা তা উত্তর দেন। প্রশ্নগুলি 3 ধরনের হয়ে থাকে, স্টার মার্ক, আনস্টার মার্ক, আর হচ্ছে এমনি কোয়েশ্চেন। নেক্সট, বাজেটের কথা কত নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে? তো বাজেট রয়েছে আর্টিকেল 112, 112 নম্বর ধারায় বাজেট কিন্তু রয়েছে। বাজেটকে বলা হয় অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট। বাজেটের কথা উল্লেখ আছে 112 নম্বর ধারায়। বাজেটে যাতে উভয় কক্ষে উত্থাপিত হয় সেটি রাষ্ট্রপতি সুরক্ষিত করেন। নেক্সট, ইন্টারিম বাজেট বা অন্তর্বর্তী বাজেট, এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ জানাটা, কারণ এই বছর ইন্টারিম বাজেট হয়েছে। যে বছর লোকসভা নির্বাচন হয় সেই বছর সরকার 1 বছরের আর্থিক অঙ্গীকার, সেইটাকে আমরা বলে থাকি কি ইন্টারিম বাজেট। তো এটাই হচ্ছে তোমাকে কনসেপচুয়ালি জিজ্ঞেস করবে এই ইন্টারিম বাজেটের কথা, দেখে নাও। পরবর্তী প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের সময় কত? তো 65 বছর বয়সে সুপ্রিম কোর্টের বিচারপতিরা অবসর গ্রহণ করেন, আর হাইকোর্টের ক্ষেত্রে 62 বছর হয়ে যায়, এটাও পরীক্ষাতে জিজ্ঞেস করে। দেখো সংবিধানের 5ম অধ্যায়ে 124 থেকে 147 নম্বর ধারার মধ্যে রয়েছে কি সুপ্রিম কোর্টের বিষয়টা। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণ হচ্ছে 65 বছর, আর হাইকোর্টের বিচারপতিদের ক্ষেত্রে 62 বছর। যেরকমটা বললাম, ভারতের বিচারে শীর্ষে রয়েছে এই সুপ্রিম কোর্ট। 1950 সালের 28 জানুয়ারি সুপ্রিম কোর্টের উদ্বোধন হয়েছে। প্রাথমিকভাবে সুপ্রিম কোর্টের সদস্য সংখ্যা ছিল 8, একজন শীর্ষ বিচারপতি, 7 জন বিচারক। কিন্তু বর্তমানে যদি আমরা স্ট্রাকচারটা দেখি একটু অন্যরকম, 31 জন মোট বিচারপতি রয়েছে, 1 জন প্লাস 30 জন। সুপ্রিম কোর্টকে সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যা প্রদানকারী বলা হয়ে থাকে। মৌলিক অধিকারের রক্ষাকর্তা সুপ্রিম কোর্টকেই বলা হয়ে থাকে। এছাড়াও সর্বোচ্চ অ্যাপিল আদালত যাকে বলি সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আইনি আদালত এই সুপ্রিম কোর্ট। 32 নম্বর ধারায় সুপ্রিম কোর্টের লেখ বা রিটস জারি করার ক্ষমতা রয়েছে। সুপ্রিম কোর্ট ছাড়াও একটু আগে আমরা দেখলাম 226 নম্বর ধারা অনুযায়ী হাইকোর্টের দ্বারস্থ আমরা হতে পারি, ফান্ডামেন্টাল রাইটস যদি আমাদের খর্ব হয়। তো পুরো ইম্পর্টেন্ট তথ্য তোমাদের আমি এখানে প্রোভাইড করছি। আশা করছি ক্লাসটি ভালো লাগছে। ভালো লাগলে প্রত্যেকে লাইক করো, আর কটা মাত্র কোশ্চেন রয়েছে, অবশ্যই তোমাদের এই কোশ্চেনগুলো হেল্পফুল হবে। সমস্ত পরীক্ষায় তোমার জীবন বদলে দেবে এই পরীক্ষার ক্লাসের কোশ্চেনগুলো। চলো নেক্সট, 45 নম্বর প্রশ্ন, কলকাতা হাইকোর্ট কোন কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের বিচার ব্যবস্থা হিসাবে কাজ করে? তো আমরা জেনে থাকি কি একটা হাইকোর্ট এক বা একাধিক রাজ্যের বিচার ব্যবস্থার অঙ্গ হিসাবে কাজ করতে পারে। যেরকম ওয়েস্ট বেঙ্গলের যে হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট, এটা কার সাথে রয়েছে? আন্দামানের হাইকোর্টও এটা রয়েছে। তো এরকম বিভিন্ন রাজ্যের বিভিন্ন হাইকোর্ট রয়েছে। তোমাকে বলছে কলকাতা হাইকোর্ট কোন রাজ্যের? আন্দামান নিকোবর এবং পশ্চিমবঙ্গ, স্যার আপনি বলেই দিয়েছেন, অপশন এ হবে সঠিক উত্তর। ঠিক একইভাবে অনেকগুলো বিষয় এখানে আসে। দেখো বর্তমানে মোট 25টি হাইকোর্ট রয়েছে। 1862 সালে গঠিত কলকাতা হাইকোর্ট সব থেকে পুরনো হাইকোর্ট, বাট নবগঠিত হাইকোর্ট কোনটি? 25তম অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট, যেটা অমরাবতীতে অবস্থিত। দেখো একটি মাত্র হাইকোর্ট সম্বলিত রাজ্যসমূহ আমি দিচ্ছি তোমাদের এখানে লিস্টটা। অরুণাচল প্রদেশ, মিজোরাম, নাগাল্যান্ডের গুয়াহাটি হাইকোর্ট, গোয়া, দাদরা, নগর হাভেলি, দমন দিউ, বোম্বে হাইকোর্ট, পাঞ্জাব হরিয়ানার একটি হাইকোর্ট রয়েছে, অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানার একটাই হাইকোর্ট রয়েছে, আন্দামান নিকোবরে কলকাতা, মাদ্রাস হাইকোর্ট পুদুচেরির, লাক্ষাদ্বীপ হাইকোর্ট হচ্ছে কেরালা হাইকোর্ট, দিল্লি হাইকোর্ট হলো একমাত্র কেন্দ্রশাসিত অঞ্চলের হাইকোর্ট। 46 নম্বর প্রশ্ন, কোন রাজ্যের নিয়মতান্ত্রিক শাসনতান্ত্রিক প্রধান কে? রাজ্যের নিয়মতান্ত্রিক শাসনতান্ত্রিক প্রধান হচ্ছে কে? আবার রাজ্যপাল। রাজ্যপালকে নিয়োগ করে রাষ্ট্রপতি। তো রাজ্যপাল সম্পর্কে আমরা দেখবো এখানে নাকি, রাষ্ট্রপতির মতো রাজ্যপাল একটি
রাজ্যের নিয়মতান্ত্রিক এবং শাসনতান্ত্রিক প্রধান। রাজ্যের শাসন বিভাগ কাকে নিয়ে গঠিত? রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, মন্ত্রী পরিষদ, অ্যাডভোকেট জেনারেল নিয়ে গঠিত রাজ্যের শাসন বিভাগ, তাই তো? একজন রাজ্যপাল কিন্তু একাধিক রাজ্যের কি হন? পদ সামলান। রাজ্যপালকে নিয়োগ করে রাষ্ট্রপতি। আর প্রথম রাজ্যপাল ছিলেন পশ্চিমবঙ্গের চক্রবর্তী রাজা গোপালাচারী, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল পদ্মজা নাইডু। রাজ্যপাল হওয়ার জন্য ভারতের নাগরিক হতে হবে, 35 বছর বয়স হতে হবে অবশ্যই। পরবর্তী দেখো, এখানে যে রাজ্যে নিযুক্ত হচ্ছেন সেই রাজ্যের বাসিন্দা হওয়া চলবে না, অর্থাৎ রাজ্যপাল হতে গেলে কি কি যোগ্যতা সেটা বলছি। রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান ওই রাজ্যের শীর্ষ বিচারপতি অর্থাৎ হাইকোর্টের বিচারপতি, বা তিনি যদি অনুপস্থিত থাকেন তাহলে আদালতের বয়োজ্যেষ্ঠ যে কোনো বিচারপতি, 159 নম্বর আর্টিকেল অনুযায়ী। রাজ্যপালের কোনো নির্দিষ্ট মেয়াদ নেই, রাষ্ট্রপতি চাইলে তাকে অপসারিত করতে পারেন ধারা 156 অনুযায়ী। রাজ্যপাল পদাধিকার বলে রাজ্যের সমস্ত মহাবিদ্যালয়গুলির আচার্যের দায়িত্ব পালন করে থাকেন। নেক্সট কোশ্চেন, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম চালু হয়েছিল কোথায়? রাজস্থানের নাগৌর জেলায়। অপশন সি হবে সঠিক উত্তর। দেখো, ভারতীয় সংবিধানের 243 থেকে 243 ও ধারায় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সম্পর্কে বলা হয়েছে। 1992 সালে 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে এটি যুক্ত করা হয়। 40 নম্বর ধারা এর সাথে যুক্ত বলবন্ত রায় মেহতা কমিটি প্রথম ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার কথা বলেছিলেন, এবং পশ্চিমবঙ্গে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে। ভারতে প্রথম রাজস্থানের নাগাউর জেলায় এই সিস্টেম চালু হয়। অন্ধ্রপ্রদেশ ছিল দ্বিতীয় রাজ্য যেখানে এই পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়। নেক্সট প্রশ্ন, জনসংখ্যা নিয়ন্ত্রণ পরিবার পরিকল্পনা কোন তালিকার অন্তর্ভুক্ত? তো এটার উত্তর কি হবে? প্রত্যেকে বলো দেখি। জনসংখ্যা নিয়ন্ত্রণ ও পরিবার পরিকল্পনা, সঠিক উত্তরটা হয়ে যাবে তোমাদের এখানে 48 নম্বর কোশ্চেন, যুগ্ম তালিকা। অপশন সি। দেখো, তিনটি তালিকা রয়েছে, কেন্দ্র, রাজ্য আর যুগ্ম। ভারতে তিন ধরনের তালিকা। কেন্দ্র তালিকায় 97টি বিষয় থাকলেও বর্তমানে 100টি বিষয় আছে। রাজ্য তালিকায় 66টি বিষয় থাকলেও বর্তমানে 61টি বিষয় আছে। আর যুগ্ম তালিকায় 47টি বিষয় থাকলেও বর্তমানে 52টি বিষয়ের কথা বলা হয়েছে। দেখো, বিবাহ, বন, বন্যপ্রাণী সংরক্ষণ, জনসংখ্যা নিয়ন্ত্রণ, পরিবার পরিকল্পনা, শ্রমিক সংগঠন, ওকে, ইত্যাদি বিষয়গুলো যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত। 49 নম্বর কোশ্চেন, কাবেরী নদীর জল সংক্রান্ত বিরোধী নিয়ে কোন কোন রাজ্যে যুক্ত? তো কাবেরী নদীর যে ওয়াটার ডিসপিউট সেটা কর্ণাটকের মধ্যে, কেরালার মধ্যে আর তামিলনাড়ুর মধ্যে রয়েছে, এই তিনটি স্টেট। বিভিন্ন ওয়াটার ডিসপিউট থেকে আমরা প্রশ্ন করতেই পারে। কাবেরী জল বিরোধ 1990, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, পন্ডিচেরির মধ্যে রয়েছে। কৃষ্ণা জল বিরোধ 1969, মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা। গোদাবরী জল বিরোধ 1969, মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, উড়িষ্যা। নেক্সট এবং শেষ কোয়েশ্চেন, অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হন কত নম্বর ধারা অনুযায়ী? এরপরে আমরা বিভিন্ন বিষয়গুলো দেখব, এক ঝলকে বিভিন্ন ইম্পর্ট্যান্ট যে সমস্ত সংশোধনীগুলো রয়েছে সেইগুলো। তো অ্যাটর্নি জেনারেল 76 নম্বর আর্টিকেল, এটাও কিন্তু রিসেন্টলি লেডি কনস্টেবলে এসছে তোমাদের। ওকে, দেখো, দেশের সর্বোচ্চ আইনি পদ যদি বলি সেটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল। 76 নম্বর ধারায় বলা হয়েছে রাষ্ট্রপতি কর্তৃক অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হবেন। ভারতীয় সরকারকে আইনি পরামর্শ দেয়। ক্যাগ ধারা হচ্ছে 148, গার্ডিয়ান অফ দ্য পাবলিক পার্টস বলা হয় ক্যাগকে। রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করেন কন্ট্রোলার এবং অডিটর জেনারেল 148 নম্বর আর্টিকেল অনুযায়ী। 6 বছর বা 65 বছর যেটা আগে হবে তার মেয়াদকাল। পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে জমা দেয়। এরপরে কতগুলো সংশোধন দিয়েছে দেখো। সিকিম কবে গঠিত হয়? 36তম সংবিধান সংশোধন 1975 সালে গঠিত হয়। 9তম তফসিলি সংযোজন 1951 সালে অ্যাড করা হয়। প্রথম যে সংবিধান সংশোধন সেটা ইম্পর্টেন্ট। আর 100তম সংবিধান সংশোধন 2015 সালে ভারত বাংলাদেশের মধ্যে জমির সীমানা চুক্তি নিয়ে করা হয়। 101তমটা ইম্পর্টেন্ট কারণ জিএসটি সূচনা হয় 2016 সালে। আর 103তম যে সংবিধান সংশোধন 2019 সালে ইডব্লিউএস 10% রিজার্ভেশন এইটা অ্যাড করা হয়। তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ কতগুলো সংবিধান সংশোধনের বিষয়। তো আজকের এই ক্লাসটিতে ইন্ডিয়ান পলিটির আমরা গুরুত্বপূর্ণ এমসিকিউ পাশাপাশি এক্সপ্লেনেশন একদম ফাউন্ডেশন ক্লাস আমরা দেখলাম। সমস্ত বিষয়ভিত্তিক কিভাবে ক্লাস আসবে তার জন্য তোমাকে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকবে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। যদি ক্লাসটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বন্দে মাতরম, জয় হিন্দ।